রাতের শেষ প্রহর, রাজশাহীর চরাঞ্চলের বাতাসে ধুলোর গন্ধ, পদ্মার বুক জুড়ে চাঁদের আলো পড়ছে, কিন্তু নদীর শরীরে সেই পুরনো জৌলুস নেই। কোথাও কোথাও জেগে উঠেছে বালুচর। মাঝ নদীতে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ জেলে দীর্ঘশ্বাস ফেলে বলে, একসময় এখানে নৌকা চালাতে ভয় লাগতো স্রোতের জন্য, এখন ভয় লাগে নদীটা যদি একদিন পুরোই হারিয়ে যায়। নদী কখনো একদিনে মরে না। প্রথমে তার স্রোত কমে, তারপর গভীরতা হারায়, তারপর তীরে জমে বালু, তারপর মানুষ বুঝতে পারে নদীটি আছে, কিন্তু আগের মতো নেই। বাংলাদেশের অনেক নদীর গল্প এখন এমনই, আর এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি নাম, ফারাক্কা বাঁধ। একটি বাঁধ, একটি রাষ্ট্রের সিদ্ধান্ত এবং আরেকটি রাষ্ট্রের দীর্ঘশ্বাস। বহু বছর ধরে বাংলাদেশে অভিযোগ, শুষ্ক মৌসুমে উজানে পানি আটকে রাখার কারণে পদ্মা ও তার শাখা নদীগুলোর প্রাণশক্তি কমে যাচ্ছে। উত্তর পশ্চিমাঞ্চলের মাটি শুকিয়ে যাচ্ছে, কৃষক উদ্বিগ্ন, নদী ভরাট হচ্ছে, ভূগর্ভস্থ পানির ওপর চাপ বাড়ছে। কিন্তু এবার ঢাকার ভাষা বদলাতে শুরু করেছে। বার্তাটি স্পষ্ট, যদি অন্যরা পানি আটকে রাখতে পারে, বাংলাদেশও নিজের পানিকে ধরে রাখতে শিখবে। আর সেই নতুন কৌশলের নাম পদ্মা ব্যারেজ। এটি কি কেবল একটি প্রকল্প, নাকি বহু বছরের জল রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত জবাব? 1975 সালে ফারাক্কা বাঁধ চালু হওয়ার পর থেকেই বাংলাদেশে পানি প্রবাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। গঙ্গা পদ্মা অববাহিকার প্রবাহ, মৌসুমি বন্টন এবং শুষ্ক মৌসুমে পানির ঘাটতি নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘ আলোচনা, চুক্তি ও বিতর্ক চলেছে। কিন্তু সীমান্তের কৃষক এসব চুক্তির ভাষা বোঝেন না। তিনি বোঝেন তার খালে পানি আছে কিনা, বোঝেন বড় জমিতে সেচ দিতে কষ্ট হচ্ছে কিনা, বোঝেন পুকুরে মাছ টিকছে কিনা। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, নাটোর, নওগাঁ, উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় শুষ্ক মৌসুমে পানির সংকট নতুন নয়। নদীর তলদেশ উঁচু হয়েছে, অনেক শাখা নদী মৃতপ্রায়, কোথাও কোথাও ভূগর্ভস্থ পানির স্তরও নেমে গেছে। ফলে ফারাক্কা বাংলাদেশে শুধু একটি প্রকৌশল কাঠামোর নাম নয়, এটি এক দীর্ঘ রাজনৈতিক অনুভূতির নাম। বহু বছর ধরে বাংলাদেশ পানি বন্টন নিয়ে উদ্বেগ জানিয়েছে। কূটনৈতিক বৈঠক হয়েছে, যৌথ নদী কমিশনের আলোচনা হয়েছে, প্রতিবেদন তৈরি হয়েছে। কিন্তু এবার আলোচনার কেন্দ্র বদলেছে। ঢাকার নীতি নির্ধারকরা বুঝতে শুরু করেছেন, শুধু প্রতিবাদ যথেষ্ট নয়, অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনাও শক্তিশালী করতে হবে। কারণ নদীকে বাঁচাতে হলে শুধু উজানের দিকে তাকিয়ে থাকলে চলবে না, নিজেদের অবকাঠামোও গড়ে তুলতে হবে। এই চিন্তা থেকেই সামনে এসেছে পদ্মা ব্যারেজ প্রকল্প। এটি এমন এক উদ্যোগ যা শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ, প্রবাহ নিয়ন্ত্রণ, সেচ সম্প্রসারণ, নব্যতা উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে। পদ্মা ব্যারেজ বাংলাদেশের অন্যতম বৃহৎ পানি অবকাঠামো প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। প্রস্তাবিত ব্যারেজ বাস্তবায়িত হলে পদ্মা নদীর প্রবাহকে আরও কার্যকরভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হবে। শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা, সেচের জন্য বিতরণ, নদীর নাব্যতা রক্ষা, লবণাক্ততা প্রতিরোধ এবং জলাবদ্ধতা কমানোর মতো বহু সুবিধা পাওয়ার আশা করা হচ্ছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী দেশের 24টি জেলার মানুষ এর সুফল পেতে পারেন। যেসব অঞ্চলে কৃষক আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির অপেক্ষা করেন, যেখানে শুষ্ক মৌসুমে জমি ফেটে যায়, সেখানে এই প্রকল্প নতুন সম্ভাবনার আলো দেখাচ্ছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 50,433 কোটিরও বেশি টাকা। সময়কাল নির্ধারণ করা হয়েছে 2026 সালের মার্চ থেকে 2033 সালের জুন পর্যন্ত। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এটি একটি বিশাল বিনিয়োগ। এটি কেবল প্রকৌশল ব্যয় নয়, এটি এক ধরনের কৌশলগত ঘোষণা। রাষ্ট্র যেন বলছে, পানির প্রশ্নে আমরা আর নিষ্ক্রিয় নই। তবে প্রকল্পের আকার ও অর্থায়নের বিশালতা বিবেচনায় পানি সম্পদ মন্ত্রণালয় বাস্তবায়নকে 2 ধাপে ভাগ করার সুপারিশ করেছে। কারণ এত বড় প্রকল্পের ঝুঁকি, ব্যবস্থাপনা, আন্তর্জাতিক অর্থায়ন, প্রযুক্তিগত তদারকি এবং প্রশাসনিক সমন্বয় সবকিছুই অত্যন্ত জটিল। চাঁপাইনবাবগঞ্জের এক কৃষক হয়তো জলবিদ্যা শব্দটি জানেন না, কিন্তু তিনি জানেন সেচের পানির দাম কত বেড়েছে। কুষ্টিয়ার এক ফল চাষি জানেন খরায় গাছের ফলন কমে যায়। পাবনার এক মৎস্য চাষি জানেন পুকুরে পর্যাপ্ত পানি না থাকলে ক্ষতি হয়। তাদের কাছে পদ্মা ব্যারেজ মানে একটি সহজ স্বপ্ন, পানির নিশ্চয়তা। যদি শুষ্ক মৌসুমে খালে পানি থাকে, জমি বাঁচবে, জমি বাঁচলে কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে গ্রাম বাঁচবে, আর গ্রাম বাঁচলে বাঁচবে দেশের অর্থনীতি।
সুন্দরবন কেবল একটি বন নয়, এটি বাংলাদেশের পরিবেশগত ঢাল। লবণাক্ততা বাড়লে সুন্দরবনের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। নদীর স্বাভাবিক প্রবাহে পরিবর্তন এলে পুরো বাস্তুতন্ত্রের উপর চাপ পড়ে। পদ্মা ব্যারেজের মাধ্যমে পানি ব্যবস্থাপনা উন্নত হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে মিষ্টি পানির প্রবাহের ভারসাম্য রক্ষায় সহায়তা মিলতে পারে বলে বিশেষজ্ঞরা আশা করছেন। অর্থাৎ এটি শুধু কৃষির প্রকল্প নয়, এটি পরিবেশ সুরক্ষারও একটি কৌশল। পানি পৃথিবীর সবচেয়ে নীরব শক্তি। তেল নিয়ে যুদ্ধ হয়, গ্যাস নিয়ে নিষেধাজ্ঞা হয়, কিন্তু পানি নিয়ে সংঘাত আরও গভীর, কারণ পানি জীবনের সঙ্গে সরাসরি জড়িত। দক্ষিণ এশিয়ায় আন্তঃসীমান্ত নদী কেবল প্রকৃতির বিষয় নয়, এটি কূটনীতি, অর্থনীতি এবং নিরাপত্তার অংশ। যে রাষ্ট্র উজানে তার হাতে প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষমতা বেশি, আর ভাটির দেশকে তাই কৌশল, চুক্তি এবং অবকাঠামোর মাধ্যমে নিজেদের স্বার্থ রক্ষা করতে হয়। বাংলাদেশ এখন সেই দ্বিতীয় পথকে গুরুত্ব দিচ্ছে। স্বপ্ন যত বড়, চ্যালেঞ্জও তত বড়। অর্থায়ন কোথা থেকে আসবে, প্রযুক্তিগত নকশা কতটা কার্যকর হবে, পলি ব্যবস্থাপনা কিভাবে হবে, পরিবেশগত প্রভাব কতটা। আন্তর্জাতিক পরামর্শক, নির্মাণ প্রতিষ্ঠান, জলবিদ্যা বিশেষজ্ঞ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বাংলাদেশের ইতিহাসে বড় প্রকল্পের সফলতা যেমন আছে, তেমনি বিলম্ব ও ব্যয় বৃদ্ধির উদাহরণও রয়েছে। তাই প্রশ্নটি স্বাভাবিক, পদ্মা ব্যারেজ কি বাস্তবে রূপ নেবে, নাকি দীর্ঘ সূত্রতায় আটকে যাবে? বাংলাদেশকে বোঝার জন্য তার নদীগুলোকে বুঝতে হয়। এই দেশ নদীর কাঁধে ভর করে জন্মেছে। নদী পলি এনে মাটি গড়েছে, নদী কৃষি দিয়েছে, নদী বাণিজ্যের পথ খুলেছে, নদী কবিতার ভাষা হয়েছে। যে জাতির জন্ম নদীর কাছে, সেই জাতির কাছে পানি কোনো প্রযুক্তিগত পরিভাষা নয়, এটি অস্তিত্বের প্রশ্ন। তাই পদ্মা ব্যারেজের আলোচনা শেষ পর্যন্ত জাতীয় আত্মরক্ষার আলোচনায় পরিণত হয়েছে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহু স্তরীয়। বাণিজ্য, বিদ্যুৎ, নিরাপত্তা, যোগাযোগ, দুই দেশের সহযোগিতা বিস্তৃত। কিন্তু পানি বণ্টন এমন একটি বিষয় যা আবেগ ও বাস্তবতার সংযোগের স্থলে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনা শক্তিশালী হলে আলোচনায় তার অবস্থানও তুলনামূলকভাবে দৃঢ় হতে পারে, কারণ আত্মনির্ভরতা সবসময় কূটনৈতিক আত্মবিশ্বাস বাড়ায়। রাজশাহী থেকে খুলনা, পাবনা থেকে যশোর, কুষ্টিয়া থেকে সাতক্ষীরা, এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষ অপেক্ষা করছে। তারা হয়তো ব্যারেজের নকশা বোঝেন না, কিন্তু বোঝেন পানি এলে জীবন বদলে যায়। একটি নদী পুনরুজ্জীবিত হলে কৃষি বদলে যায়, কর্মসংস্থান বাড়ে, পরিবেশ সুরক্ষিত হয়, মানুষের মুখে স্বস্তি ফিরে আসে। যদি প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়, তবে এটি বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। শুষ্ক মৌসুমে সেচের নিশ্চয়তা বাড়বে, দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততার চাপ কমতে পারে, নদীর নাব্যতা উন্নত হতে পারে, মৎস্য ও কৃষি উৎপাদন বাড়তে পারে। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশ দেখাতে পারবে কেবল অভিযোগ নয়, সমাধান তৈরির সক্ষমতাও তার আছে। কিন্তু যদি প্রকল্পটি বিলম্বিত হয়, অর্থায়নে জট লাগে বা বাস্তবায়ন দুর্বল হয়, তবে এটি আরেকটি অপূর্ণ স্বপ্নে পরিণত হতে পারে। তখন মানুষের হতাশা আরও বাড়বে, কারণ নদীর কাছে প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করা না মানে কেবল উন্নয়ন ব্যর্থতা নয়, এটি বিশ্বাসের সংকটও। গভীর রাত, পদ্মার বুকের ওপর হালকা কুয়াশা, দূরে মাছ ধরার নৌকার একটি ক্ষীণ আলো। নদী নীরব, কিন্তু সেই নীরবতার নিচে অদৃশ্য স্রোত বইছে। একদিকে উজানের বাধা, অন্যদিকে ভাটির পরিকল্পনা, একদিকে পুরনো চাপ, অন্যদিকে নতুন জবাব। ঢাকায় ফাইল নড়ছে, প্রকৌশলীরা মানচিত্রে রেখা টানছেন, অর্থনীতিবিদরা হিসাব করছেন, কূটনীতিকরা শব্দ পাচ্ছেন। আর উত্তরবঙ্গের কৃষক আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছেন, এবার কি সত্যিই পানি আসবে? কারণ পদ্মা ব্যারেজ কেবল কনক্রিটের দেয়াল নয়, এটি একটি রাষ্ট্রের ঘোষণা, আমরা আমাদের নদীকে ছেড়ে দেব না। চাঁদের আলোয় পদ্মা নিঃশব্দে বয়ে চলেছে, কিন্তু তার গভীরে যেন এক অদৃশ্য প্রশ্ন ঘুরছে। এই ব্যারেজ কি নদীতে পানি ফিরিয়ে আনবে, নাকি দক্ষিণ এশিয়ার জল রাজনীতিতে খুলে দেবে এক নতুন অধ্যায়, যেখানে ভাটির দেশ প্রথমবারের মতো নিজের স্রোত নিজেই নিয়ন্ত্রণ করতে শিখবে? উত্তর এখনো আসেনি, কিন্তু ইতিহাসের মতোই নদীও অপেক্ষা করছে। আর পদ্মার কালো জলে রাতের অন্ধকারে বাংলাদেশের ভবিষ্যৎ ধীরে ধীরে নিজের প্রতিচ্ছবি খুঁজে নিচ্ছে।